সমন্বয় ক্ষমতায় আছে যদিও সেটা আমরা নাই, এটা ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো, আমাদের যদি এভাবে নিহিলিস্টিক হই, মানে সব কিছুকে আমরা যদি এভাবে রিজেক্ট করি, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিএনপির 422 জন নেতা কর্মী শহীদ হয়েছেন এই অভ্যুত্থানে। কি আবার পুনর্বাসন করেন যারা এই ফ্যাসিবাদের গোলামি করেছে, তাদের কি যদি আবার আপনারা ডিসিগিরি করতে দেন, এসপিগিরি করতে দেন, সরকার চালাইতে পারবেন? সেই ত্রাণের খরচের ব্যাপারে আরো তথ্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। কথোপকথন হাসনাত এবং সারজিদকে নিয়ে। চলুন ভাই, হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন? ছেড়ে দেবে? সার্জিস কিছু করবে? আব্দুল্লাহ কিছু করবে? তারেক জিয়া সাহেব এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বাকিরা দেয় নাই। তারেক জিয়া খোদ ছাত্রদের প্রশংসা করতেছে, তারেক জিয়া খোদ এই বৈষম্য বিরোধী আন্দোলনের ইস্যুগুলোতে তিনি পজিটিভ কথা বলতেছেন। আপনি এসে বলতেছেন আপনি তারেক মাস্টার মাইন্ড, আর বিএনপির যিনি তারেক জিয়া আছেন তিনি ওইখান থেকে আপনার দিয়ে আন্দোলনগুলো চান। মির্জা ফখরুল ইসলাম বৈশাখ পানি খাইছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। তো দর্শক, এই বিষয় নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিএনপির 422 জন নেতা কর্মী শহীদ হয়েছেন এই অভ্যুত্থানে। গেল 15 বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রাণ দিয়েছেন দলের 1551 জন সদস্য। এই তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর নেতারা সম্প্রতি যে ভাষায় বক্তব্য রাখছেন তাতে ঐক্য বিনষ্ট হবার শঙ্কা দেখছেন বিএনপি মহাসচিব। রহিম রুমনের প্রতিবেদন। ঢাকা উত্তর দলের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বড় সমাবেশ করার প্রস্তুতি ছিল বিএনপির। তবে বৈরী আবহাওয়ার কারণে শনিবার সেটি স্থগিত করে 17 সেপ্টেম্বর নির্ধারণ করে দলটি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্রের জন্য বিএনপি নেতাকর্মীদের গেল 15 বছরের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদ হন 422 জন, 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন। অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি প্রশাসন। সীমান্তের ওপার থেকে এখনও অব্যাহত আছে ষড়যন্ত্র। ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার ফ্যাসিবাদ, ডিপ স্টেটে তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়েছে। 5ই আগস্টের বিজয়কে কেবল ছাত্র জনতার একার বিজয় নয়, বরং এতে বিএনপি নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। বলেন, এটি ছিল গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাবার অভিযাত্রা, আর সেই অভিযাত্রায় গেল 15 বছর সামনের সারিতেই ছিল বিএনপি। এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে। যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়ে একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে। ষড়যন্ত্র আর রাজনৈতিক অস্থিরতা থেকে দেশকে মুক্ত করতে হলে এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার 2 বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন। তো নেতাকর্মী সহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্র বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে হত্যাকারী একটি দল। আওয়ামী লীগ কি আবার পুনর্বাসন করেন যারা এই ফ্যাসিবাদের গোলামি করেছে, তাদের কি যদি আবার আপনারা ডিসিগিরি করতে দেন, এসপিগিরি করতে দেন, সরকার চালাইতে পারবেন? তো শেখ হাসিনা চলে গেছে, সমস্ত বড় বড় নেতারা পলাতক, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক সাঙ্গপাঙ্গ, তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জ থেকে, আর বাংলাদেশের কোথাও কিন্তু পারছে না। সেনা প্রধান
অনেক অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় মুক্তমুখ, কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, ইতিবাচক ভূমিকা। নতুন 56 ডিসির 59 জনই হচ্ছে আপনার এই 49 জনই হচ্ছে আগের তালিকার নিয়মিত পদোন্নতি প্রাপ্ত কোটার সুবিধাভোগী তারা। তো তাহলে এই যে ডিসির সেট আপ করা হলো, 4 জন সচিব বসে তারা সিলেক্ট করলেন, কি করেছেন? যদি আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করেন, যারা এই ফ্যাসিবাদের গোলামি করেছে, তাদের কি যদি আবার আপনারা ডিসিগিরি করতে দেন, এসপিগিরি করতে দেন, সরকার চালাইতে পারবেন? সচিবালয়ের আনসার কিন্তু ছাত্রদেরকে যে ঠেকান লাগে, সরকার প্রশাসন কিন্তু পারছে না, ফাংশন করতে পারছে না। আমরা সহযোগিতা করব, আপনারা যদি আবার এই ধরনের কাজ করে, আপনারা যাদেরকে অ্যাপয়েন্টেড করছেন, তাহলে কি হবে? গোপালগঞ্জে এই অবস্থার মধ্যে চিন্তা করা যায় বাংলাদেশে, যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে, ওখানে থাকলে তো মানুষ পিষে ফেলতো রাস্তায়। যদিও আমরা সেটা চাইতাম না যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিষে ফেলছে, এইটা আমরা চাইতাম না, কিন্তু বাস্তবতা ওইটাই হতো যদি দেশে থাকতো। তো শেখ হাসিনা চলে গেছে, সমস্ত বড় বড় নেতারা পলাতক, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক সাঙ্গপাঙ্গ, তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জে থেকে, আর বাংলাদেশের কোথাও কিন্তু পারছে না। গোপালগঞ্জে যারা আছেন, আপনাদের কি শক্তি সামর্থ্য নাই? সারা বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদ হরাতে পারলে আপনারা কেন পারছেন না? এবং ওখানকার প্রশাসন কি করছে? প্রশাসনে কারা আছে? সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে, এটা সামরিক বাহিনীর জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা। আর্মির লোককে ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে। এই সামরিক বাহিনী তো আমরা চাই না। সামরিক বাহিনীর যে এই আন্দোলন সংগ্রামে ভূমিকা, নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় ভূমিকা। সেনা প্রধান অনেক অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় মুক্তমুখ, কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, ইতিবাচক ভূমিকা। ছাত্র জনতার সেন্টিমেন্ট, স্পিরিটকে ধারণ করে তিনি এই ফ্যাসিবাদ পতনের জন্য, শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্যই কাজ করেছেন। যারা সমন্বয় ক্ষমতায় আছে, যদিও সেটা আমরা নাই, এটা ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো, আমাদের যদি এভাবে নিহেলিস্টিক হই, মানে সব কিছুকে আমরা যদি এভাবে রিজেক্ট করি, আমাদের এই সংকট উত্তরণ করে, আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বললো, আমি মনে করি কোথাও না কোথাও আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এভাবে ডিজোন করা শুরু করি, আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে? আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে, মানে সাম হয়ার তো আমাকে নোংর ফেলতেই হবে। তো এখন আমি যদি, যেমন বর্তমানে আমরা যেইটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে। সবাই কেন ডাউট করছে? ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি, যে একটা ফরম্যাটে রয়েছি, এই ফর্মে বা এই ফরম্যাটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে। এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, তারা কেন আমাকে বিশ্বাস করবে, আমাদেরকে কেন বিশ্বাস করবে? আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না, এটার আস্থাটা তারা কিভাবে পাবে? কারণ তারা বিভিন্ন সময়ে আস্থা মানুষের মধ্যে দিয়েছে, কিন্তু তারা সব সময় আহত হয়েছে। 47-এ হয়েছে, 71-এ হয়েছে, 90 পরবর্তীতে হয়েছে, এখন 24 পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। এটা মানুষের, আমি বলবো, বা জনগণের কোনো ভুল না, সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ। তবে আমি আশাবাদী, কারণ মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে এবং দ্বিমত প্রকাশ করছে, সেটা আমার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়, এবং সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায়। এবং মানুষ মনে করেছে আমার শুধু একটাই টি শার্ট আছে, এবং যেহেতু আমি সেকেন্ড টি শার্ট পরছি বা টি শার্ট 1 সপ্তাহ পর চেঞ্জ করি, মানে আমার স্বাভাবিক লাইফে মানুষ এখন এইটার মানে অর্থের উৎস জানতে চায়, যে অর্থের উৎস কোথায়। তো এটা আমার ভালো লাগে। এখন এই যে প্রশ্ন করার এই যে চর্চাটা, এটা কিন্তু আমাদের, এটা অনেক ইতিবাচক। কারণ আপনি যদি নিকট অতীতে যান, তাহলে দেখবেন আমাদের যে প্রশ্নগুলো করা হতো বিভিন্নভাবে মিডিয়াতে, বিভিন্ন এরকম এই ধরনের আমাদের ফুল ডুপ্লেক্স মোডে যে কনভারসেশনগুলো হয়, সেখানে প্রশ্নের কিন্তু একটা বিনিময় মূল্য থাকতো।
যেমন কিছু কিছু প্রশ্ন করা হতো, যে প্রশ্নের বিনিময় মূল্য হয়তো এই প্রশ্নের বিনিময় মূল্যে আমি হয়তো ইউনাইটেড নেশন সফরে যাব, কারো সফর সঙ্গী হব। হয়তো কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো আমি পূর্বাচল একটা প্লট পাবো। কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো হয়তো এটার মধ্য দিয়ে আমি সচিবালয়ের একটা এটাকে কি যেন বলে পার্মানেন্ট একটা পাস পাবো। কিন্তু আমাদেরকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটার কিন্তু কোনো বিনিময় মূল্য নেই। সেটা নিছক ক্ষমতাকে প্রশ্ন করার একটি দৃষ্টান্ত, এবং সেটিকে আমরা স্বাগত জানাই। এবং এই প্রশ্ন করার চর্চাটা আমাদেরকে বর্তমানে অব্যাহত রাখতে হবে, যেমন করে আপনারা যারা ক্ষমতায় যায় তারা যে রাবণ হবে এই ভয়টা আপনারা যেভাবে পাচ্ছেন। এখান থেকে দুইটা জিনিস শিক্ষা, প্যারালালে আমাদের দুইটা কাজ চালাইতে হবে। এক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত রাখতে হবে। দুই, আমাদেরকে কোথাও না কোথাও একটা বিশ্বাস স্থাপন করতে হবে, ক্ষমতাকে আমাকে ওয়েলকাম জানাইতে হবে। আমি যদি শুধু ক্ষমতাকে প্রশ্ন করি, ওয়েলকাম না জানাই, আলটিমেটলি কিন্তু রিফর্ম হবে না, এবং যারা দায়িত্বটা নিয়েছে তারা কিন্তু দায়িত্ব অনুভব করবে না, এবং তারা আস্তে আস্তে ডিজোন ফিল করবে। যেমন আজকে এখান থেকে একটা প্রশ্ন আসছে যে প্রান্তিক পর্যায়ে আসলে আমাদের আলোচনাটা পৌঁছাচ্ছে কিনা। প্রান্তিক পর্যায়ে, কারণ আন্দোলনে যারা আসছে একটা বড় অংশ, এবং এই আন্দোলনটা কিন্তু ছিল এপিসোডিক একটা আন্দোলন, যেটা গ্রিক মিথোলজিতে ছিল। এই কারণে এই পুরো আন্দোলনে মানুষ টায়ার্ড হয় নাই। প্রত্যেক দিন মানুষের মধ্যে কিন্তু একটা মানে একটা আগ্রহ কাজ করতো, হোয়াট নেক্সট, কালকে কি, কালকের প্রোগ্রাম কি। অন্যান্য আন্দোলনে যেটা হয়, যেমন শাহবাগে কিন্তু সিজনাল কিছু আন্দোলন হয়, ইয়ারলি কিছু আন্দোলন হয়। এই আন্দোলনের কোনো এপিসোড নাই, এটা জানি আমরা কি হবে। সকালে বসবে, সারাদিন থাকবে, সন্ধ্যায় চলে যাবে, আবার সকালে আসবে, সারাদিন বসবে, ব্যানার নিয়ে বসবে। মানে মানুষকে মানে এপিসোডিক যে ব্যাপারটা গ্রিক মিথোলজিতে যেটা হয়, এপিসোডিক, একটা এপিসোডের পরে কি একটা এপিসোড হবে সেটা মানে নেভার সিন বিফোর। তো এই নেভার সিন বিফোর একটা ইন্ট্রোডাকশনটা যখন মানুষের মধ্যে হয়েছে, সব জায়গায় কিন্তু এটার আমরা যেটাকে বলি সার্বজনীনতা পাইছিল। সম্প্রতি টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যার পানিতে তলিয়ে যায় অন্তত 11 জেলার বহু এলাকা। সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ফেনী, কুমিল্লা আর নোয়াখালীতে। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ত্রাণ পাঠান বন্যার্তদের জন্য। সেই ত্রাণের খরচের ব্যাপারে আরও তথ্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার ফেসবুক পোস্টে তিনি এভাবে লেখেন, গত 4 সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু এই 3 জনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। তিনি আরও লেখেন, এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি। স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ইনশাল্লাহ। আমরা সবসময় গঠনমূলক আলোচনা গ্রহণে আগ্রহী। কোনো বিশেষ ভুল বুঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তা নির্দিষ্টভাবে তুলে ধরুন, যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে। আগামীর বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল। বাড়ির সত্যি বলছি, ওকে আমি মারবো না, ঠিক আছে? তুমি তারেককে কাজ করো, আমার কাছে আসতে বলো, আমি ওকে বুঝিয়ে দেব। বিকাশ ব্যবসা শেষ হয়ে গেলে এখন কিভাবে কি করিয়া সাইডটা ডাইল ভাত খাইতে হবে। ভিডিওটা শোনা নাই এখনো নাকি? আরে কাজ করো, এই তারেক জিয়া সাহেবের নাম্বারটা দাও, ওনাকে বলবো যে একটা টিকিট দিয়ে দেন ওকে, ঠিক আছে? একটা টিকিটই তো দিয়ে দেন। মাইরিয়াদের জ্বালায় হাসিবু পালিয়েছে, ইউনুস সাহেব কাজ করতে পারছে না, আর বিএনপিকে ঘাড়ে চেপে বসার জন্য অনেক কিছু করছে। আসুন একটা ভিডিও শোনাই বিকাশ তারেক ওরফে দ্য ব্লুটুথ বয় তারেকের একটা কথোপকথন হাসনাত এবং সারজিদকে নিয়ে। চলুন। ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন? ছেড়ে দেবে? সার্জিসে কিছু করবে? আব্দুল্লাহ কিছু করবে? হাসিনা তো ছিল তখনই তাদের কিছু করে নাই, তাদের কিছু করছে কার সিগনালে? বলেন, সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? বলুক দেখি নাম। 1 কোটি টাকা দেবো বলতে পারলে। নাকে খড় দিয়ে আনিস লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ। তারা এই প্যাটার্ন জানে না, এর নকশা আছে, কোথা থেকে মিটিং হয়েছে, কোথা থেকে নকশা করা হয়েছে, খসরু ভাই কেন গ্রেপ্তার হলো, এগুলো বিশাল গল্প। গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান,
যারা বিশ্বাস করে না তারা আসলে নিমক হারাম। নিশ্চয়ই শুনেছেন, আমি বরাবরই গণ অধিকার পরিষদের ভিপি নূর ছাড়া বাকি যে ক্যারেক্টারগুলো আছে, সেকেন্ড ইন কমান্ডে যিনি আছে রাশেদ, মোটামুটি রিজার্ভেবল ক্যারেক্টার, বাট তারপরেও এতটা পারফেক্ট না। আর এই যে তারেক, আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কি বলা হয় যে ভিপি নূরের দল থেকে বের হয়ে গেল, এরপরে তাদের যেই কন্টেন্টগুলো আপনি দেখবেন ম্যাক্সিমাম জায়গায় তৎকালীন সময় তাদের পেটের রুজির ইনকামের একটা মেইন রাস্তা ছিল বিকাশ। কেন বিকাশ? শেখ হাসিনার বিপরীতে তারা মাঠে মাঠে কথা বলতো, প্রোগ্রাম করতো, নানান ধরনের আয়োজন করত। তো বিদেশ থেকে বিএনপি এবং জামায়াতের যারা নেতাকর্মী আছেন অনেকেই দয়ামায়া খাইয়া তারা ভাবতো যে কিছু দেই। তো এই যে ধরেন ফাও খাইয়া অভ্যাস হয়ে গেছে, কোনো কর্ম আছে, আচ্ছা একটা মানুষের পরিবার চালাতে তো কর্ম করা লাগে, আমরা যারা দেশে বিদেশে আছি কর্ম করি, পাশাপাশি একটু কন্টেন্টও বানাই, তাই না? তো এদের আসলে কর্মটা কি? এখন বিএনপি ক্ষমতায় আসবে মোটামুটি একটা নিশ্চিত ছাড়া বাংলাদেশ, তো সেই নিশ্চিন্ততার জায়গা থেকে ভোটের মাঝে এই তারেক একটা মেম্বার হবার কিন্তু যোগ্যতা নেই। তো সে চাচ্ছে কি তেল মাইরা সার্জিস এবং হাসনাতদের সমালোচনা কইরা ডক্টর ইউনূস সাহেবের নিয়ে কিন্তু কথাটা বলে ফেলছিল, নির্বাচন নিয়ে খুব গরম গরম বক্তব্য দিয়ে ফেলছিল। তো সকল কিছু কইরা বিএনপির খুব একান্ত বিশ্বস্ত একজন সঙ্গী হবার জন্য চেষ্টা করছে। টার্গেট কিন্তু একটা এমপি টিকিট। তো এখন বিএনপিকে আসলে টিকিট দিবে, যদি বিএনপি এরকম তারেকদেরকে টিকিট দেওয়া শুরু করে তাহলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে, এটা বলে দিয়ে গেলাম। কারণ একজন এমপি হওয়ার জন্য একটা ক্যারেক্টার লাগে। আর সে যে বললো 1 কোটি টাকা দিবে, তো 1 কোটি টাকা থাকলে বাবা একটা ব্যবসা বাণিজ্য করে ভাত খাও, আমরা দেখি তুমি একটা প্রতিষ্ঠান চালাও, পাশাপাশি তুমি কথাবার্তা বলো, পলিটিক্স করো। যখন কোনো কাজ করবো না, শুধু পলিটিক্স করে ভাত খায়, এদেশে একটা বাদাম্যা গ্রুপ আছে 5%, ওয়ান কাইন্ড অফ টোকাই, যাদের কোনো রকম ইনকাম সোর্স নাই, খালি চাটে, বড় ভাইরে ফেসবুকে চাটে, নেতারে তার বাপেরও তো এত ভালোবাসে না, নেতার প্রতি তার যে ভালোবাসা প্রকাশিত হয়। তো এরা ধরেন আসলে কোনো কিছু করে না, জিজ্ঞেস করলে কি ছেলে পলিটিক্স করে। তো পলিটিক্স করে কি ভাত কই থেকে আসে? ধান্দাবাজি ছাড়া ভাত আসে? অথবা ভাইয়ের হাতের থেকে 2-1 ফোঁটা পড়লে এটা খেয়ে এসে চলে? 1 কোটি টাকা থাকলে এটা ব্যবসাপাতি করেন আপনি, ঠিক আছে? এইগুলা বইলা বিএনপির যে মাঠটা আছে এটা নষ্ট করেন না। যে আন্দোলনের প্যাটার্ন ছাত্ররা জানে না, আনিসুল হক সাহেবের সামনে নাকে খত দিয়ে আসছে, এই পোলাপেন ডিবি অফিসে ছিল, সেখান থেকে সব কিছু হয়েছে, সারা বাংলাদেশ দেখলো, আপনি কোথায় পাইলেন, কি কথা বলেন, প্যাটার্ন জানে না। আপনি যেভাবে বলছেন শুধুমাত্র তারেক জিয়া সাহেবই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বাকিরা দেয় নাই। তারেক জিয়া খোদ ছাত্রদের প্রশংসা করতেছে, তারেক জিয়া খোদ এই বৈষম্য বিরোধী আন্দোলনের ইস্যুগুলোতে তিনি পজিটিভ কথা বলতেছেন। আর আপনি এসে বলতেছেন আপনি তারেক মাস্টার মাইন্ড, আর বিএনপির যিনি তারেক জিয়া আছেন তিনি ওইখান থেকে আপনার দিয়ে আন্দোলনগুলো চালান। মির্জা ফখরুল ইসলামরা বৈশাখ পানি খাইছিল, ছাত্রদল যুবদলের হাজার হাজার নেতাকর্মী সারা বাংলাদেশে তারা বৈশাখ বসে আঙ্গুল চুষছিল নাকি? আপনার দিয়ে কাজ লাগছে, এগুলো বাদ দেন, ঠিক আছে? মান সম্মান আছে, আওয়ামী লীগ নাই, এখন তো আর বিকাশ টিকাশও আসে না নিশ্চয়ই, সবাই এখন নিজ দলকেই ফান্ডিং করতেছে। তো এই মুহূর্তে আর কি করবে? এই ধরনের কথাবার্তা বইলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ওনার এই অবস্থানটা এটা পজিটিভ না। আর বিএনপিকেও আমি বলবো যে অনেকে আপনাদের কাঁধে ভর করতে চাইবে, নানান ধরনের সুযোগ সুবিধা নিতে চাইবে, যাদের ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই একটা নির্বাচন করে পাস করে আসার। তো তাদেরকে যদি সিট টিট দেওয়া শুরু করেন এরকম তেলবাজির কারণে, তাহলে কিন্তু আপনাদেরও অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।